সো আমরা আজকে শুরু করব হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আছে, যদিও আমরা এগুলো জানি, আমরা আজকে একটু দেখার চেষ্টা করব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, সো মাইক্রোসফট ওয়ার্ড আমরা এই মানে এই যে লেকচার আমরা আজকে দেখতেছি, এর আর অনেক আগে থেকে মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন কাজ করছি। সো সেই হিসেবে এটা আমাদের কাছে খুবই পরিচিত একটা জিনিস, বাট স্টিল আপনাদেরকে একটু দেখানো এই উদ্দেশ্যে যে আমরা যে ব্যবহার করছি, আমরা জিনিসগুলোকে জেনে ব্যবহার করছি কিনা, বা যে জিনিসটা ব্যবহার করছি এটাকে আসলে কি বলে, কোন জায়গায় গেলে আমরা কি পেতে পারি, সেই জিনিসগুলো একটু ধারণা দেওয়ার জন্য। হয়তো এমন কিছু জিনিস আছে যেটা হয়তো এখনো ব্যবহার করিনি, বাট এটা ব্যবহার করা অনেক ক্ষেত্রে দেখা যায় খুব হেল্পফুল হতে পারে। সো এরকম কোনো জিনিস যদি আপনাদের জন্য নতুন যদি হয়ে থাকে, সেই সাপেক্ষে হচ্ছে আমি কিছু জিনিস এখানে দেখানোর চেষ্টা করব, এবং যদি হেল্পফুল হয় তো ভালো, আর আদারওয়াইজ যদি জেনে থাকি তাহলে তো আরো ভালো যে আমরা এই জিনিসগুলো অলরেডি জানি। সো মোটামুটি অনেক কিছুই এখানে আছে। অনেক কিছু আছে বলতে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে কি কি আছে বা কোন জায়গাটার মধ্যে কি আছে, সেই জিনিসটাই মূলত হচ্ছে আমরা এখানে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সবকিছু হয়তো আপনাদেরকে দেখানোর দরকার হবে না, কারণ আমরা এগুলো জানি বা ব্যবহার করে আসছি। তো প্রথম কথা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আসলে কি। সো মাইক্রোসফট ওয়ার্ড মূলত হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন বা হচ্ছে সফটওয়্যার বা প্রোগ্রাম। ঠিক আছে, সো আমরা যেহেতু এখানে কম্পিউটার ফান্ডামেন্টালসে খুব ডিটেইলে যেতে পারি নাই, আচ্ছা, সো এই জন্য মাইক্রোসফট ওয়ার্ডটা কি এটা আমাদের একটু জানা প্রয়োজন। আমাদের আসলে কম্পিউটার যে রান করে আমরা দেখেছিলাম কম্পিউটারের কম্পোনেন্টের মধ্যে যে কিছু আছে হচ্ছে হার্ডওয়্যার, কিছু আছে হচ্ছে সফটওয়্যার। ঠিক আছে, সো এই মাইক্রোসফট ওয়ার্ডটা একটা সফটওয়্যার, যেহেতু এটা হার্ডওয়্যার তো আমরা দেখতে পাই, ঠিক আছে, যেটাকে নাড়াচাড়া করা যায়, এটা একটা ইয়ে আছে, সাইজ আছে। সো সেই সাপেক্ষে এটা আমরা অবভিয়াসলি বুঝতে পারতেছি যেটা হার্ডওয়্যার না, ইটস এ সফটওয়্যার। এবং কম্পিউটারের সফটওয়্যারের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। মূলত দুই ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, দুই ধরনের সফটওয়্যার বললাম, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন সিস্টেম সফটওয়্যার কোনগুলো, যেগুলো দিয়ে হচ্ছে যেগুলো না থাকলে আমার সিস্টেমটা চলবে না। ফর এক্সাম্পল অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম যদি না থাকে তাহলে আমার কম্পিউটার আসলে চলবে না, কম্পিউটার আমি কোনো কাজ করতে পারবো না। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইস ড্রাইভার গুলো, আমরা কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করার পরেই ডিভাইস ড্রাইভার ইনস্টল করি, তাই না? সো এগুলো হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার। বাট এগুলো প্রত্যেকটা কিন্তু সফটওয়্যার। এই যে আমি বললাম ড্রাইভারের কথা, ডিভাইস ড্রাইভারের কথা বললাম, অপারেটিং সিস্টেমের কথা বললাম, এগুলো কিন্তু কোনোটাই হার্ডওয়্যার না। ঠিক আছে, এগুলো সবগুলোই হচ্ছে প্রোগ্রাম বা সফটওয়্যার। বাট একই সাথে আরো কিছু সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে আমাদের সিস্টেমের মধ্যে থেকেই কাজ করে, বা ওই যে সিস্টেম সফটওয়্যার গুলো দেওয়ার পরে আমরা আরো কিছু সফটওয়্যার এটার মধ্যে ইনস্টল করি বা অ্যাড করি আমার বিভিন্ন ধরনের কাজ করার সুবিধার জন্য। এদেরকে আমরা বলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, মানে আমি এক একটা পার্টিকুলার কাজ করার জন্য, এক একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের কাজ করার জন্য আমি এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে থাকি বা ইনস্টল করি কম্পিউটারের মধ্যে। সেই টাইপেরই একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, সো ইটস এ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং মাইক্রোসফট ওয়ার্ডও আসলে কিন্তু এটা আমি যদি ইয়ে করার চেষ্টা করি, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা পার্টিকুলার কম্পোনেন্ট, এটার সাথে আরো কয়েকটা কম্পোনেন্ট একই সাথে থাকে বা আরো কয়েকটা প্রোগ্রাম একই সাথে থাকে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপর মাইক্রোসফট আউটলুক, এরকম মাইক্রোসফটের একটা প্যাকেজই আছে। ঠিক আছে, বেশ কয়েকটা অ্যাপ্লিকেশনকে সে অ্যাগ্রিগেট করে একটা সফটওয়্যার তৈরি করে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অফিস স্যুট বা মাইক্রোসফট অফিস। ঠিক আছে, সো ইটস অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার মধ্যে আমরা এরকম ওয়ার্ড প্রসেসিং এর জন্য, আবার হচ্ছে স্প্রেডশিটের জন্য, সরি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য আমরা বিভিন্ন ধরনের আলাদা আলাদা ভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো পাচ্ছি। আর সেখানকার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনটা বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটা, that allows you to create a variety of documents. ঠিক আছে, সো ওয়ার্ডের মূল কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করা। কি ধরনের ডকুমেন্ট?
ফর এক্সাম্পল আমি হয়তো একটা অ্যাপ্লিকেশন লিখতে পারি, একটা লেটার লিখতে পারি, একটা ফ্লায়ার তৈরি করতে পারি, একটা রিপোর্ট তৈরি করতে পারি। সো এই টাইপের ডকুমেন্ট পারপাসে হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। ঠিক আছে? সো বলা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অ্যালাউজ ইউ টু ডু মোর উইথ ইউর ওয়ার্ড প্রসেসিং প্রজেক্ট। যত ধরনের ওয়ার্ড প্রসেসিং প্রয়োজন হতে পারে, এখানে তো 2-3টার নাম বললাম, যে লেটার, ফ্লায়ার, রিপোর্ট, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট এটসেট্রা। এরকম আরো বিভিন্ন ধরনের কাজ করা যায়, যেখানে হচ্ছে আমাদের ওয়ার্ড প্রসেসিং এর প্রয়োজন। আমরা মোস্ট কমনলি ব্যবহার করি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। যদি আমাদের কাছে মাইক্রোসফট ওয়ার্ডটাই সবচেয়ে বেশি পরিচিত, এর বাইরেও কিন্তু আরো বেশ কিছু এরকম ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে। ঠিক আছে, এখানে জাস্ট কয়েকটা হচ্ছে আমি ছবি দেওয়ার চেষ্টা করেছি। যেমন আমরা এখন খুব কমনলি ব্যবহার করতেছি মাইক্রোসফট ওয়ার্ডের বাইরে, সেটা হচ্ছে গুগল ডক্স, রাইট? শেয়ার মিডিয়াম, গুগলের মধ্যেই কিন্তু গুগল ডক্সটা থাকে। সো আমি যদি চাই আমি কিছু কাজ করব, আমার ফ্রেন্ড আবার ওই সেম ডকুমেন্টের মধ্যেই কাজ করবে একই সাথে, সো আমরা কিন্তু তখন কি করি, শেয়ার করি। সো শেয়ার করা মিডিয়াম একটা হতে পারে যে আমি যতটুকু লিখছি সেই ফাইলটা ওকে মেইল করে বা কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে তার কাছে পাঠিয়ে দিলাম, সে তখন এটার মধ্যে কাজ করলো, আবার সে আমার কাছে ফেরত পাঠালো। তখন কিন্তু দুইজন একসাথে কাজ করতে পারে না। বাট গুগল ডক্স যেটা, সেটা কিন্তু আমাকে সেই সার্ভিসটাও দেয় যে আমি চাইলে হচ্ছে দুইজন একই সাথে ওই সেম ডকুমেন্টের মধ্যে কাজ করতে পারবে। ঠিক আছে, কারণ এটা শেয়ার্ড অবস্থায় থাকে, বা আমি চাইলে যাকে যাকে শেয়ার দেওয়ার তাকে তাকে আমি শেয়ার দিতে পারি। ওকে, সো এরকম হচ্ছে বিভিন্ন ধরনের ওপেন সোর্স প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে, যেমন অন্যান্য অপারেটিং সিস্টেম, যেমন লিনাক্স একটা অপারেটিং সিস্টেম আছে, আপনারা হয়তো জানেন কেউ কেউ, বা উবুন্টু আছে। সো এরকম ইয়েগুলোতেও কিন্তু এরকম আছে, লিব্রে অফিস। ঠিক আছে, এই ওপেন সোর্স প্ল্যাটফর্ম গুলাতে, উবুন্টুতে বা ফেডোরা বা লিনাক্স এর মধ্যে খুব কমনলি ব্যবহৃত হয় হচ্ছে লিব্রে অফিস। ঠিক আছে, এছাড়াও আছে এক্সপিএসড অফিস, যেটা আমরা মোবাইলের মধ্যে হচ্ছে কম বেশি ব্যবহার করে থাকি। ঠিক আছে, তারপরে ফ্রি অফিস আছে, জোহো ডক্স আছে। ঠিক আছে, এরকম বেশ কিছু কিন্তু ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে। বাট যদিও আমরা মোস্ট কমনলি ব্যবহার করে থাকি বা আমাদের কাছে সেই প্রথম থেকেই পরিচিত হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, বাট দেয়ার আর আদার অল্টারনেটিভস। সো আমাদের যেন নামগুলো দুই একটা যেন পরিচিত থাকে, আমরা যাতে বলতে পারি। আচ্ছা, এখন চলে আসি মাইক্রোসফট ওয়ার্ড আমরা যখন ওপেন করি বা কিভাবে ওপেন করা যায়। আমি একদম খুব বেসিক লেভেলে জিনিসপত্রগুলো এখানে দেখানোর চেষ্টা করতেছি। এটাই আমার উদ্দেশ্য, যে আপনারা যদি জেনে থাকেন খুবই ভালো কথা, জানবেন যে কোন জিনিসটাকে কি বলে। আর যদি না জেনে থাকেন তাহলে একদম এইটা দেখে যেন আমরা কাজগুলো যেন খুব ইজিলি করে ফেলতে পারি। কেননা এইগুলা থেকেই হচ্ছে আপনাদের ল্যাবে, যে ল্যাব এক্সাম, যেটা এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইগুলা থেকেই কিন্তু আপনাদের ল্যাব এক্সামটা হবে। তো সেই সাপেক্ষে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জায়গা আমরা কিভাবে কোন কাজটা করে থাকি এটা যেন আমরা জানি বা বুঝি, সেই সাপেক্ষে হচ্ছে এটাকে আমি এভাবে তৈরি করেছি। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে হচ্ছে যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলোর মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে সিমিলার। তো আমি এখন যখন ওয়ার্ড আলোচনা করতেছি ওই জিনিসগুলো আলোচনা হয়ে যাবে। এক্সেলের মধ্যে গিয়ে কিন্তু আমি আবার সেগুলো আলোচনা করব না, বা পাওয়ার পয়েন্টের মধ্যে গিয়ে আবার সেগুলো আলোচনা করব না, যে ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে হয় কিভাবে, বা এক্সেল ডকুমেন্ট ওপেন করতে হয় কিভাবে, সেভ করতে হয় কিভাবে, কাট কপি পেস্ট করতে হয় কিভাবে, ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয়। এগুলো মোটামুটি আমাদের ওয়ার্ডের আলোচনার মধ্যেই হয়ে যাবে। ওকে স্যার, একটু কথা বলতাম। জি, স্যার, আমাদের ল্যাব এক্সামটা কি ইউনিভার্সিটিতে হবে? এইটা আর মনে হয় অ্যান্সার করাটা আমার জন্য যুক্তিযুক্ত না, কারণ এটা সেভারাল টাইমস বলা হয়েছে আপনাদের এক্সাম ফিজিক্যালি হবে। ঠিক আছে, এটা সেভারাল টাইমস বলা হয়েছে এটা ফিজিক্যালি হবে। এখন ভার্সিটি আবার বন্ধ দিয়ে দিয়েছে 2 সপ্তাহের, হয়তো এর পরে হয়তো হবে। ঠিক আছে, আর এছাড়া নতুন যদি কোনো নির্দেশনা আসে সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। আমার কাছে নির্দেশনা হচ্ছে আপনাদের সকল পরীক্ষা ফিজিক্যালি হবে। ওকে, জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। ওকে, সো মাইক্রোসফট ওয়ার্ড আমরা কিভাবে ওপেন করতে পারি। সো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটা ইনস্টল করলে নরমালি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা আইকন বলি বা হচ্ছে অ্যাপ্লিকেশনের যে আইকনটা সেটা চলে আসবে। সো সেটা যদি আমরা ক্লিক করি, সো নরমালি হচ্ছে আমরা একটা ডকুমেন্ট ওপেনের জন্য আমার কাছে একটা উইন্ডো চলে আসে। বাট ওই উইন্ডোটার মধ্যে আমরা কিন্তু বেশ কিছু অপশন পাই যে আমরা কি ধরনের ডকুমেন্ট ওপেন করতে চাই।
যদিও নর্মালি আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করি, বাট আমরা চাইলে কিন্তু বিভিন্ন টেমপ্লেট থেকেও ডকুমেন্ট ওপেন করতে পারি। ঠিক আছে, যেমন এখানে যে ছবিটা দেখা যাচ্ছে খেয়াল করে দেখেন যে নর্মালি আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে সিলেক্ট করি যে আমরা জাস্ট সেখানে যদি ডকুমেন্ট তৈরি করতে চাই, বাট সেখানে চাইলে কিন্তু আমরা বিজনেস রিলেটেড বিভিন্ন ডকুমেন্ট যদি আমরা তৈরি করতে চাই, সো সেখানে কিছু টেমপ্লেট দেয়া আছে। কোনো একটা ভিজিটিং কার্ড বা এই টাইপের কোনো একটা কার্ড যদি তৈরি করতে চাই, সেই টাইপের কিছু টেমপ্লেট আছে, ফ্লায়ার আছে, বিভিন্ন হলিডের বিভিন্ন প্রোগ্রামের কোনো ডকুমেন্ট যদি তৈরি করতে চাই, এডুকেশন রিলেটেড কোনো ডকুমেন্ট যদি তৈরি করতে চাই, লেটার্স, বিভিন্ন ধরনের লেটার, রিজিউমে বা সিভি, এই টাইপের বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু সেখানে দিয়ে আছে। সো আমি চাইলে কিন্তু এরকম একটা টেমপ্লেটকে চুজ করে তারপরে সেটার মধ্যে হচ্ছে আমার কাজটা করতে পারি। আচ্ছা, সেই চয়েসটা আমার কাছে আছে, আমি একটা ডকুমেন্টকে কিভাবে ওপেন করতে চাই। নর্মালি আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করি, তারপরে সেটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করি। সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের যখন মাইক্রোসফট ওয়ার্ডের একটা উইন্ডো ওপেন করি, এইটা হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজের ওভারভিউ, বা একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে হচ্ছে এরকম। এবং আমাদের আজকের আলোচনাটা হচ্ছে এই জায়গাগুলো নিয়ে, কি আছে আসলে সেখানে। সো একদম ফার্স্টে যদি দেখার চেষ্টা করি, আমাদের এখানে আছে হচ্ছে একটা ভার্টিক্যাল একটা বার থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে কার্সর, যেটা দিয়ে হচ্ছে আমরা এই মুহূর্তে কোথায় লিখছি, আমার যে টেক্সট রাইটিং পজিশনটা কোথায় সেটা নির্ধারণ করে দেয় হচ্ছে এই কার্সরটা। ওকে, সো কার্সর দ্বারা আমি আসলে বুঝতে পারি যে আমি এই মুহূর্তে কোথায় রাইটিংটা করছি, অথবা যে কোনো মুহূর্তে যদি রাইটিং পজিশনটা যদি চেঞ্জ করতে চাই, বেসিক্যালি আমি চেঞ্জ করব হচ্ছে এই কার্সর পজিশনটাকে। ওকে, একটা পেজটা আমার যে কোনো একটা মাইক্রোসফট ওয়ার্ডের পেজটা বেশ কয়েকটা ভাগে হচ্ছে বিভক্ত। আচ্ছা, যেমন একদম উপর দিকে থাকে হচ্ছে মার্জিন। আচ্ছা, সো এই পুরাটাকে আমি বলি হচ্ছে একটা পেজ, পুরো জিনিসটাকে আমরা বলি হচ্ছে একটা পেজ। সো এই যে উপরের অংশটুকু বা হচ্ছে উপরে ডানে বামে চারদিকেই হচ্ছে একটা থাকে, আউটার সাইড থাকে, সেটা হচ্ছে মার্জিন। তার সাথে থাকে হচ্ছে হেডার। ঠিক আছে, আমি যদি উপরের দিকে যদি কোনো কিছু যদি লিখতে চাই, সেটাকে আমরা বলি হচ্ছে হেডার। নিচের দিকে যদি আমরা যদি কোনো কিছু যদি লিখতে চাই, একটা সার্টেন এরিয়া, সেটাকে আমরা বলি হচ্ছে ফুটার। তারপরে খেয়াল করে দেখেন একদম বাম পাশে কর্নারে থাকে হচ্ছে পেজ এবং ওয়ার্ড কাউন্ট, মানে হচ্ছে আমি কত নাম্বার পেজে আছি এবং এই পেজটাতে কতগুলো ওয়ার্ড আছে, এই জিনিসটা থাকে হচ্ছে একদম বাম পাশে নিচে বাম দিকে কর্নারে। তারপরে ডান পাশে কি থাকে, ডান পাশে থাকে হচ্ছে রিড মোডস গুলা। ঠিক আছে, সো রিড মোড গুলো কি কি হতে পারে, তিন ধরনের মোড থাকে। একটা হচ্ছে নরমালি আমরা যখন ওপেন করি, বা রাইটিং মোড যেটাকে আমি বলি হচ্ছে প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউট কেন বলা হচ্ছে, কারণ আমি যদি ডকুমেন্টটাকে যদি প্রিন্ট করি তাহলে কি রকম হবে দেখতে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিন্ট মোড। এবং নরমালি আমরা যখন একটা পেজ যখন ওপেন করি কোনো কিছু লেখার জন্য, বাই ডিফল্ট সেটা এই প্রিন্ট লেআউটে বা প্রিন্ট মোডে হচ্ছে ওপেন হয়ে থাকে। এর বাম পাশে আরেকটা মোড আছে, যেটাকে আমরা বলি হচ্ছে রিড মোড বা রিডিং মোড। ঠিক আছে, সো আমরা যদি নরমালি এই ডকুমেন্টটাকে যদি রিড করার জন্য যদি ওপেন করি, তাহলে যে মোডটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে রিডিং মোড। আচ্ছা, সো রিডিং মোডের মধ্যে দেখা যায় যে আমাদের এই এডিটিং যে টুলস গুলো, এগুলো কোনো কিছুই থাকে না, কারণ আমরা যেহেতু শুধু রিড করতেছি, তাহলে তো আমার এডিটিং পোর্শন গুলো কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তখন সেই এই পোর্শন গুলোকে হাইড করে ফেলে এবং সেই সাপেক্ষে আমার যে পেজটাকে আরেকটু এক্সটেন্ড করে ফেলে বা বড় করে ফেলে। আচ্ছা, তখন আমরা আরেকটু বেটার ভিউ পাই। আর ডান পাশে যেটা, এখানে তিনটা মোড। ঠিক আছে, মাঝখানটার কথা বললাম প্রিন্ট লেআউট, বাম পাশেটা হচ্ছে রিড মোড, আর ডান পাশেটা হচ্ছে ওয়েব লেআউট বলে থাকে। ঠিক আছে, মানে আমার এই ডকুমেন্টটা যদি ওয়েবসাইটে যদি দেয়া হয়, কোনো যদি ওয়েব কন্টেন্ট যদি হয়, তাহলে সেটা দেখতে কিরকম হবে সেটা নির্ধারণ করে হচ্ছে ওয়েব লেআউট। ঠিক আছে, আর তার ডান পাশে হচ্ছে আমি চাইলে হচ্ছে আমার কন্টেন্টটাকে জুম ইন জুম আউট করতে পারি। সো এটা হচ্ছে আমার এই জুম ইন জুম আউটের অপশনটুকু বা জুম।
সো এটা বাম দিকে যদি নিয়ে আসি তাহলে ছোট হতে থাকবে বা জুম আউট হতে থাকবে, আর ডান দিকে যদি সরাই তাহলে জুম ইন হতে থাকবে বা বড় হতে থাকবে। একদম ডান পাশে একটা অংশ থাকে যেটাকে আমরা বলি হচ্ছে স্ক্রল বার, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে আমরা লেখার টেক্সট যদি একাধিক পেজে যদি বিস্তৃত হয়ে থাকে তাহলে আমরা যে কোনো মুহূর্তে এক পেজ থেকে অন্য পেজে মুভ করার জন্য হচ্ছে স্ক্রল বারটাকে ব্যবহার করি। সো দিস আর ইউর ইন্টারভিউ কোয়েশ্চেন, ঠিক আছে? যে জুম কোথায় থাকে বা স্ক্রল বারের কাজ কি, মার্জিনের কাজ কি, ঠিক আছে? পেজ কাউন্টার কোথায় থাকে, ঠিক আছে? এই জিনিসপত্রগুলো হচ্ছে এজন্য আমাদের জানতে হবে। ওকে, সো এখন চলে আসি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রিবন। আমরা বলি হচ্ছে রিবন, তাহলে রিবনটা কি সেটা জানতে হবে, আর রিবনের মধ্যে কি কি থাকে সেটা আমরা একটু জানার চেষ্টা করছি এখানে। So বলা হচ্ছে the ribbon contains multiple tabs, each with several group of tools, and the tools provided in the ribbon will help you to complete common tasks in Microsoft Word. So তাহলে রিবন গুলো দেখার চেষ্টা করি যে কি কি আছে রিবনের মধ্যে। 9টা ট্যাব বলা হচ্ছে রিবনের মধ্যে আছে। এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে হোম, দেন ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ এন্ড ভিউ। ওকে, সো এই 9টা ট্যাব থাকে হচ্ছে রিবনের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারতেছি মনে হয় যে রিবনটা আসলে কোনটা। সো দিস ইজ আওয়ার রিবন, ঠিক আছে? মানে এডিটিং এরিয়ার উপরে যে অংশটা থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে রিবন। এবং খেয়াল করে দেখেন এই যে ফাইল, হোম, এগুলো প্রত্যেকটা হচ্ছে ট্যাব। আমরা চাইলে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কি ওপেন করেছিলাম আমি। ওকে, সো এই যে খেয়াল করে দেখেন আমার এই উইন্ডোটা, নতুন উইন্ডোটা কি সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে, সো জাস্ট আপনাদের সুবিধার জন্য ওপেন করে রাখা। সো খেয়াল করে দেখেন এইটা হচ্ছে আমি এখন রিড মোডে আছি, ঠিক আছে? দেখেন আর অন্য কোনো কিছু কিন্তু নাই। এই যে রিবনের কথা বললাম, রিবন টিবন এগুলো কোনো কিছু নাই। এটাকে আমি যখন প্রিন্ট লেআউটে যখন চলে যাচ্ছি, ঠিক আছে? সো মাঝখানেটাতে ক্লিক করেছি, পেজ লেআউট হচ্ছে প্রিন্ট লেআউট, সাথে সাথে রিবন টিবন চলে আসছে, ঠিক আছে? স্ক্রল বারটা সবকিছু চলে আসছে। আর ডান পাশে এটা বলেছিলাম হচ্ছে ওয়েব লেআউট, ঠিক আছে? দেখেন এখন আবার হচ্ছে ওয়েবের মধ্যে আমার জিনিসটা কিভাবে থাকবে সেই জিনিসটা হচ্ছে এখানে ডিসপ্লে হচ্ছে। নরমালি থাকে হচ্ছে সেটা প্রিন্ট লেআউটের মধ্যে। যেটা বলতে চাচ্ছিলাম এই যে 9টা রিবনের কথা বলতেছিলাম। সো দিস ওয়ান ইজ ফাইল। ওকে, রিবনের যে 9টা ট্যাব, ফাইল, তারপর হচ্ছে হোম, নরমালি হচ্ছে হোম ট্যাবটা থাকে, দেন ইজ ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ এন্ড নতুন কোনোটা ক্ষেত্রে অ্যাড-অনস। সো অ্যাড-অনস হয়তো সবগুলোর মধ্যে নাও থাকতে পারে, সবগুলা ভার্সনের মধ্যে। সো এই যে 9টা বা 10টা ট্যাব দেখতে পাচ্ছি, এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে রিবন। এই এরিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে রিবন। এবং খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটার মধ্যে আবার অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা এখন অ্যাকচুয়ালি আলোচনা করব। সো এইটা হচ্ছে আমাদের স্ক্রল বার যেটা এরকম দেখাচ্ছিলাম, এটা হচ্ছে জুম অংশ, আর এই যে এখানে হচ্ছে পেজ এবং হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে? আমি এই মুহূর্তে কত নাম্বার পেজে আছি, এখানে কতগুলা ওয়ার্ড আছে, এই সমস্ত ইনফরমেশন গুলো হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাই। আমরা আবার চলে আসলাম রিবনের মধ্যে। তার মধ্যে প্রথমটাই চলে আসলাম হচ্ছে হোম। নরমালি আমরা যেটা ওপেন করলে যেটা পাই সেটাই হচ্ছে আমাদের রিবনের মধ্যে হোম ট্যাব, ঠিক আছে? এবং হোম ট্যাবের মূল কাজটা কি বলা হচ্ছে, হোম ট্যাব গিভস ইউ অ্যাক্সেস টু সাম অফ দ্য মোস্ট কমনলি ইউজড কমান্ডস, ঠিক আছে? মোস্ট কমনলি ইউজড, যেগুলো নিয়ে আমরা সচরাচর কাজ করে থাকি to work with Word, including copying and pasting, formatting, aligning paragraphs and choosing document styles, ঠিক আছে? সো এইটা হচ্ছে হোম ট্যাবের মধ্যে দেখা যাচ্ছে, দেখেন যে পেস্ট, কাট, কপি, পেস্ট এই সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে। তারপরে হচ্ছে এইটুকু হচ্ছে একটা অংশ যেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লিপবোর্ড অংশ। এইটুকু হচ্ছে একটা অংশ, এটুকু হচ্ছে আমাদের ফন্ট রিলেটেড অংশ, আমরা দেখবো সবগুলোই। তারপর হচ্ছে এটা হচ্ছে প্যারাগ্রাফ রিলেটেড অংশ,
আর এটা হচ্ছে স্টাইল। ওকে, বিভিন্ন ধরনের স্টাইল আমরা চাইলে হচ্ছে চুজ করতে পারি আমার ডকুমেন্টের মধ্যে স্টাইলটা কিরকম হবে, ঠিক আছে? সেটা আমরা একদম প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে স্টাইল চেঞ্জ না করে এই ধরনের একটা স্টাইল দিয়ে দিতে পারি, যেখানে হচ্ছে আমার হেডিংটা কি ধরনের হবে, বডি টেক্সটটা কি ধরনের হবে, ওই অরিজিনাল একটা স্টাইল সেট করা আছে, কালার সেট করা আছে। আমি চাইলে হচ্ছে ওই ধরনের একটা স্টাইল এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিতে পারি, অথবা আমি আমার নিজের মতো করে হচ্ছে ডকুমেন্টটাকে প্রিপেয়ার করতে পারি। সো চলে আসি ইনসার্ট ট্যাব। ওকে, সিমিলারলি ইনসার্ট ট্যাব অ্যালাউ করে হচ্ছে আমাদেরকে কি করার জন্য, টু ইনসার্ট পিকচার্স, চার্টস, টেবিলস, ডিফারেন্ট শেপস, ওকে, দেন কভার পেজ। এই সমস্ত জিনিসপত্রগুলোকে ইনসার্ট করার জন্য আমরা হেল্প নেই হচ্ছে এই ইনসার্ট ট্যাবের, ঠিক আছে? সো ইনসার্ট ট্যাবের মধ্যে এখানে যদি খেয়াল করে দেখেন যে পেজ, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, এগুলো আমরা যে কোনো মুহূর্তে চাইলে হচ্ছে ইনসার্ট করতে পারি। তারপর হচ্ছে টেবিল ইনসার্ট করতে পারি, যেটা বললাম টেবিল, পিকচার, পিকচার মধ্যে বিভিন্ন ধরনের পিকচার, শেপ, এগুলো হচ্ছে আমরা ইনসার্ট করতে পারি। ওকে, কোনো কোনো গুলো চাইলে অনলাইন থেকে হচ্ছে আমরা ইনসার্ট করতে পারি, ঠিক আছে? বিভিন্ন ধরনের চার্ট আমরা ড্র করতে পারি। ওকে, উইকিপিডিয়া থেকে আমরা কন্টেন্ট এখানে সরাসরি বসাই দিতে পারি। এই যে উইকিপিডিয়া একটা অংশ আছে, সরাসরি হচ্ছে আমরা এখানে ক্লিক করলে সরাসরি সেটা উইকিপিডিয়াতে চলে যাবে। এছাড়াও আমরা হেডার, ফুটার, পেজ নাম্বার, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়ালি ইনসার্ট ট্যাব থেকে হচ্ছে এই কাজগুলো করে থাকি। যে আমার পেজের মধ্যে আমি যদি চাই একটা হেডার, সো হেডার আসলে কি, হেডার হচ্ছে এমন একটা কন্টেন্ট যেটা আমার প্রত্যেকটা পেজের মধ্যেই থাকবে কমন কন্টেন্ট হিসেবে। ফুটারও ঠিক সেম কমন কন্টেন্ট হিসেবে প্রথমে প্রত্যেকটা পেজের মধ্যে থাকবে, বাট হেডারটা থাকে হচ্ছে টপে, মানে পেজের একদম টপে, আর ফুটারটা থাকে হচ্ছে পেজের একদম বটমে। সেই সাথে সাথে আমি যদি চাই পেজ নাম্বার অ্যাড করার জন্য বিভিন্ন ধরনের স্টাইল আমার দেয়া আছে, তাহলে সেটা আমি এখানে চাইলে ইনসার্ট করতে পারি, এবং যে স্টাইলটা চুজ করব আমার প্রত্যেক পেজের মধ্যে হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে পেজ নাম্বারটা বসে যাবে। আমি চাইলে হচ্ছে এখানে ফ্লোটিং টেক্সট বক্স অ্যাড করতে পারি, ওয়ার্ড আর্ট মানে স্টাইলড টেক্সট, ঠিক আছে, এগুলো চাইলে হচ্ছে আমরা অ্যাড করতে পারি, ইকুয়েশন বা সিম্বল অ্যাড করতে পারি। এই সমস্ত কাজগুলো আমরা করে থাকি হচ্ছে এই ইনসার্ট ট্যাবটার মাধ্যমে, বা এই সমস্ত কার্যক্রমগুলো পাবো হচ্ছে আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে। ওকে, দেন চলে আসি থার্ড, যেটা হচ্ছে আমাদের ডিজাইন ট্যাব। সো ডিজাইন ট্যাব মূলত হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইনিং টুল আমাদেরকে প্রোভাইড করে, মানে মূলত হচ্ছে ডকুমেন্টটাকে আমরা কিভাবে ফরম্যাট করব। একটা তো বললাম যে আমাদের কাছে কিছু প্রিডিফাইন্ড স্টাইল আছে, তো সেগুলোকে যদি আমরা ফার্দার মডিফাই করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা সেটা হচ্ছে এই ডিজাইন ট্যাবে এসে হচ্ছে সেটা করতে পারি। যে আমার পেজের ইফেক্টটা কেমন হবে, বর্ডারটা কেমন হবে, এই সমস্ত কাজগুলো করে থাকি হচ্ছে আমরা ডিজাইন ট্যাবের মধ্যে, মানে ওভারঅল আমার পেজটা ডিজাইন ঠিক করি হচ্ছে আমরা এই ডিজাইন ট্যাব থেকে। দেন লেআউট ট্যাব বলা হচ্ছে, লেআউট ট্যাব অ্যালাউজ ইউ টু চেঞ্জ দ্য প্রিন্ট ফরম্যাটিং অফ ইউর ডকুমেন্ট। মানে কি, এই প্রিন্ট ফরম্যাটিংটা চেঞ্জ করা বলতে কি বোঝাচ্ছে, নরমালি একটা ডিফল্ট আমাদের তো সেটিংস দেয়াই থাকে, বাট দেখা যাচ্ছে আমার অনেক ক্ষেত্রে পেজে জায়গা কম হয়ে যাচ্ছে, সো তার যে মার্জিন আছে বা বর্ডার আছে সেটাকে আমরা একটু কমায় বাড়ায় নিতে চাই। অথবা আমি হয়তো দেখা যাচ্ছে পেজটা নরমালি থাকে হচ্ছে পোর্ট্রেট মোডে, সো আমরা এগুলো জানি, পোর্ট্রেট মোড, ল্যান্ডস্কেপ মোড, ঠিক আছে, সো আমার এখন কন্টেন্টটা প্রয়োজন ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। অথবা বিভিন্ন ধরনের পেজ সাইজ আছে, আমরা জানি নরমালি আমরা A4 সাইজ ব্যবহার করি বা লেটার ব্যবহার করি, এটা হতে পারে লেটার, এটা হতে পারে লিগাল, এটা হতে পারে A4, এটা হতে পারে A3, এরকম বিভিন্ন সাইজেরও কিন্তু আমাদের পেজ হতে পারে। সো আমি এখন কোনটা নিয়ে কাজ করব, এই মুহূর্তে আমার কোনটা প্রয়োজন, সেই অনুযায়ী আমার যেই ওয়ার্ড ফাইলটা আছে সেটাকে ফরম্যাটিং করে নেওয়ার জন্য আমরা হেল্প নিই হচ্ছে লেআউট ট্যাবটার, ঠিক আছে, বা লেআউট ট্যাবের মধ্যে হচ্ছে আমরা এই কাজটুকু করতে পারি। যেমন এখানে চাইলে হচ্ছে আমরা 2 কলামের মধ্যেও টেক্সট লিখতে পারি, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব, আমি জাস্ট হচ্ছে একটু ব্রিফ দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, তারপর হয়তো আমরা সেগুলো আর একটু ভালোভাবে কভার করার চেষ্টা করব। তারপরে চলে আসি হচ্ছে রেফারেন্সেস।
সো রেফারেন্সেস এই জিনিসটা সাধারণত হচ্ছে আমরা যখন এই রিসার্চ কন্টেন্ট যখন লিখি, এটা নর্মালি আমরা ব্যবহার করি না, ঠিক আছে। রিসার্চ কন্টেন্ট বা হচ্ছে অনেক শুধু রিসার্চ কন্টেন্ট না, আসলে এটা বলাটা ভুল হবে। অনেক ক্ষেত্রে আমরা যখন ডকুমেন্ট তৈরি করি আমার বিজনেসের জন্য, ঠিক আছে, একটা সূচিপত্র যে কোথায় কি আছে, কোন পেজে কি আছে, বা আমরা যদি বিভিন্ন অনলাইন বিভিন্ন সোর্স থেকে যদি ডকুমেন্ট যদি কালেক্ট করি, সেক্ষেত্রের জন্য প্রপার জন্য আমরা যদি সাইটেশন যদি দিতে চাই, রেফারেন্সিং যদি করতে চাই, তখন হচ্ছে এই রেফারেন্স স্টেপটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, ঠিক আছে। যে আমার কোন পেজের মধ্যে আমি সূচিপত্র তৈরি করব বা টেবিল অফ কন্টেন্ট তৈরি করব, ঠিক আছে, বিবলিওগ্রাফি অ্যাড করব। সো এই কাজগুলো আমরা করতে পারি হচ্ছে এই রেফারেন্সেস ট্যাবের মধ্যে। দেন মেইলিংস। সো মেইলিং একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা দিয়ে হচ্ছে আমরা চাইলেই হচ্ছে একই সাথে অনেককে ইমেল করতে পারি, ঠিক আছে। এটা মূলত হচ্ছে মেইল মার্জটা ব্যবহার করে, বা এটা এক্সেলের একটা গুরুত্বপূর্ণ ফিচার। আমরা এক্সেলের মধ্যে হচ্ছে এটা আরো ভালোভাবে দেখব, বাট ওয়ার্ডের মধ্যে আমরা চাইলে হচ্ছে লেটার টেটার এগুলো তৈরি করে ফেলতে পারি। সেটা হচ্ছে এক্সেলের সাথে সমন্বয় করে, তখন হচ্ছে আমরা চাইলে একই মেইল যখন অনেককে পাঠানোর প্রয়োজন হয়, ঠিক আছে, তখন চাইলে হচ্ছে আমরা এই মেইলিংসটা ব্যবহার করতে পারি। মেইল মার্জকে ব্যবহার করে সে তখন এই মেইলিংসের মাধ্যমে অনেককে একই সাথে ইমেলও করতে পারে। দেন রিভিউ ট্যাব। ওকে, সো রিভিউ ট্যাবটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার বা এডিটিং ফিচার আমরা বলে থাকি, যেটা বলা হচ্ছে সেখানে কি কাজ করে থাকি, such as adding comments and tracking changes। এই দুইটা পাওয়ারফুল কাজ করার জন্য হচ্ছে আমরা এই রিভিউ ট্যাবটাকে ব্যবহার করতে পারি। এবং আরো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্পেলিং এন্ড গ্রামার। এটা ওই রিভিউ ট্যাবের মধ্যে পাবো, যে আমার এই যে ডকুমেন্টটা আমি লিখলাম, এটা গ্রামাটিক্যালি আমার যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, গ্রামাটিক্যালি সেটা ঠিক আছে কিনা, যেই ওয়ার্ডটা লিখলাম সেটার স্পেলিংটা ঠিক আছে কিনা, এই সব কাজগুলো হচ্ছে আমরা চাইলে কিন্তু ওয়ার্ডের মধ্যে করতে পারি, বা ওয়ার্ড আমাকে সেই সুবিধাগুলো দিয়ে থাকে। আর স্পেলিং এন্ড গ্রামার রিলেটেড ফ্যাসিলিটিটা পাবো হচ্ছে রিভিউ ট্যাবের মধ্যে। আচ্ছা, একদম শুরুতে দেখেন স্পেলিং এন্ড গ্রামার একটা অপশন আছে। সো এটা এনেবল করলে হচ্ছে আমার এখানে গ্রামাটিক্যাল কোনো মিস্টেকস যদি থেকে থাকে সেটা তখন সে আমাকে শো করে দেবে। আর এইখানে আরেকটা অংশ আছে, এই যে ট্র্যাক চেঞ্জেস, ঠিক আছে। ট্র্যাক চেঞ্জ যদি আমরা এনেবল করে দেই, তাহলে আমার ডকুমেন্টটা যদি মাল্টিপল পার্সন যদি এডিট করে থাকে, ফর এক্সাম্পল যেটা প্রথমে বলছিলাম যে শেয়ার ডক তো একটা অপশন আছে, শেয়ার ডকের মধ্যে হচ্ছে এই ট্র্যাক চেঞ্জ আমি করতে পারবো বা দেখতে পাবো। আর নরমালি আপনি কোন একটা কাজ করলেন, ঠিক আছে, তারপরে আপনার ফ্রেন্ডকে বা আপনি অন্য কারো কাছে সেটা একটু চেক করার জন্য পাঠালেন যে আপনার যে ডকুমেন্টটা আছে সেটা ঠিক আছে কিনা বা কোনো চেঞ্জের প্রয়োজন আছে কিনা, সেটা করার জন্য আপনি পাঠালেন। তাহলে সে যে চেঞ্জটা করলো সেটা আপনি যাতে দেখতে পারেন বা বুঝতে পারেন, সে যদি চেঞ্জ করে ফেলে, ঠিক আছে, আপনাকে এডিট করে ফাইনাল ভার্সনটা পাঠিয়ে দিল, আপনি বুঝতে পারছেন না কোন জায়গায় কি চেঞ্জ হলো, বা আদৌ সেই চেঞ্জটা সে যে করলো সেটা কি সঠিক করলো না আপনার যে কন্টেন্টটা ছিল সেটাই হয়তো ঠিক ছিল, আপনি যদি সেটা যদি দেখতে চান, তাহলে হচ্ছে আমাদের ট্র্যাক চেঞ্জেস এই অপশনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো আমি ট্র্যাক চেঞ্জেস এটাকে যদি এনেবল যদি করে দেই, তাহলে আপনার ফ্রেন্ড যদি কোনো কারেকশন যদি আপনার ডকুমেন্টের মধ্যে যদি করে থাকে সেটা আপনি দেখতে পাবেন। এবং আপনি যদি চান যে আপনার ফ্রেন্ড যেই চেঞ্জটা করেছে সেটাকে আপনি রাখতে যদি চান, তাহলে হচ্ছে এখান থেকে আমরা অ্যাকসেপ্ট দিলে সেটাকে মানে আপনি রেখে দিতে পারবেন বা সেভ হয়ে যাবে। আর যদি রিজেক্ট যদি করে দেন, তাহলে কিন্তু ওই যে আপনার ফ্রেন্ড যে কারেকশনটা করেছে সেটা কিন্তু আর থাকবে না, বা সেটাকে তখন আমরা ওই কন্টেন্ট থেকে তখন সেটা বাদ হয়ে যাবে, ঠিক আছে, ওই চেঞ্জটুকু। সো এই টাইপের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে হচ্ছে করতে পারি। আর লেআউটের কথা আমি অলরেডি বললাম, রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, এটা নরমালি ওই নিচের অংশেই থাকে, আবার ভিউর মধ্যেও সেটা আমরা পাই, রুলার, গ্রিড লাইন, ঠিক আছে, তারপর হচ্ছে জুম, এই সব কিছুই হচ্ছে আবার ভিউ মোডের মধ্যে থাকে। সো এই জন্য আমি এটা আর ডিটেলসে যাচ্ছি না। আর ফরম্যাট, ঠিক আছে, ফরম্যাটটা নরমালি থাকে না যখন আমরা কোনো একটা ডকুমেন্ট যখন লিখি, ঠিক আছে, এটা মূলত বলা হয় এটা কনটেক্সচুয়াল ট্যাব, ঠিক আছে, এই ট্যাবটা হচ্ছে কনটেক্সচুয়াল ট্যাব। আপনি এই মুহূর্তে কোন জিনিসটার মধ্যে কাজ করতেছেন, ঠিক আছে,
কোন আইটেমটা নিয়ে কাজ করতেছেন, ফর এক্সাম্পল একটা টেবিল নিয়ে কাজ করতেছেন অথবা একটা ইমেজ নিয়ে কাজ করতেছেন, সো যে পার্টিকুলার আইটেমটা নিয়ে কাজ করতেছেন সেই আইটেমের ধরন অনুযায়ী এখানে নতুন আরেকটা ট্যাব ওপেন হয় রিবনের মধ্যে, সেটা হচ্ছে ফরম্যাট। এবং এই ফরম্যাট জিনিসটা পুরোপুরি নির্ভর করবে আপনি এখন কোন কন্টেন্টটার জন্য আসলে ফরম্যাটিংটা করতে চাচ্ছেন বা কোন কন্টেন্টের উপরে এখন কাজ করতেছেন, সেটার উপরে ভিত্তি করে হচ্ছে ফরম্যাট ট্যাবটা তৈরি হবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে কনটেক্সচুয়াল ট্যাব। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সো আমরা মোটামুটি রিবনটা সম্পর্কে জানলাম, বা রিবন কি, রিবনের মধ্যে কি থাকে, কোন জিনিসটার কি কাজ, সেই জিনিসটা মোটামুটি আমার ধারণা সবাই কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন। এইটার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ টুলবার আছে, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা, সো কুইক অ্যাক্সেস টুলবারটা কি? সো আমরা যে রিবন বললাম, রিবনের উপরের অংশে আছে আমার কিছু শর্টকাট আছে। ঠিক আছে, শর্টকাট বলতে হচ্ছে যেহেতু এগুলা জাস্ট আইকন হিসেবে আছে, ডিটেল কোনো কিছু নেই। ঠিক আছে, এবং মোটামুটি আমরা এগুলা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই যেগুলাকে এখানে অ্যাড করছি এগুলাকে আমরা বেশিরভাগ সময় ব্যবহার করে দেখি আসলে এখানে এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে এগুলাকে ইনক্লুড করা হয়েছে। এখন খেয়াল করে দেখেন কুইক সেভ, এখানে বলা হচ্ছে কোন কোনগুলো নরমালি থাকে। সেভ, তো নরমালি আমরা একটু পরপরই হচ্ছে সেভ করি, রাইট? সো যাতে করে সেই কাজটা যাতে আমরা দ্রুত করতে পারি, ইজিলি করতে পারি, সেজন্য হচ্ছে এটাকে এখানে নিয়ে আসা। সো কুইক সেভ, আনডু বা রিডু। ঠিক আছে, সো আমি দেখা যায় যে কিছুক্ষণ পরপরই একটা কাজ বা একটা ডকুমেন্ট লিখলাম, মনে হলো যে ভুল লিখলাম, আমি আবার পুনরায় আগের অবস্থায় ফেরত যেতে হবে, সো আমি আনডু করি। ঠিক আছে, আবার একটু পরে মনে হলো যে না, যা লিখছি ঠিকই লিখেছে, আবার রিডু করি। বিভিন্ন সময় এরকম আমাদের আনডু রিডু এগুলো করা প্রয়োজন হয়। কুইক প্রিন্ট, ঠিক আছে, ডকুমেন্ট প্রিন্টিং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়ে যায়, অনেকবার অ্যাক্সেস করা লাগে। সো এই টাইপের প্রিন্ট প্রিভিউ, তারপর নিউ ডকুমেন্ট, এই টাইপের কিছু জিনিসপত্র হচ্ছে একদম উপরে রিবনটার উপরে ছোট ছোট আইকন আকারে দেওয়া থাকে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, এবং আমরা চাইলে হচ্ছে এই টুলবারটাকে কাস্টমাইজও করতে পারি, এরকম একটা অ্যারো দেওয়া থাকে, সেই অ্যারোটার মাধ্যমে হচ্ছে আমরা চাইলে এই টুলবারটাকে কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, সো কিভাবে হচ্ছে এই কুইক অ্যাক্সেস টুলবারটাকে হচ্ছে কাস্টমাইজ করতে পারি বা কোনটাকে কি বলবো, সরি, কোনটাকে বাদ দেব বা কোনটাকে অ্যাড করব, সেই প্রসেসটা এখানে দেয়া আছে। ঠিক আছে, সো আমরা আবার একটু ওয়ার্ড ডকুমেন্টটাতে চলে যাই। তখন যেটা দেখছিলাম, সো এই প্রত্যেকটা জিনিসটা আমি আপনাদেরকে বর্ণনা করলাম, যে রিভিউ ভিউ প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, এই যে দেখেন উপরের দিকে এই যে ওয়ার্ডের আইকন, তারপরে যে সেভ আইকন, আনডু বা রিডু আইকন। ঠিক আছে, সো দিস ইজ আনডু, দিস ইজ রিডু, ইটস এ নিউ ডকুমেন্ট। ঠিক আছে, সরি, ইনসার্ট কমেন্ট, এটা হচ্ছে কমেন্টের জন্য। এখানে এই মুহূর্তে আমার এখানে এই মুহূর্তে হচ্ছে 5টা আইকন আছে, আর এই যে নিচে একটা আছে, এটা হচ্ছে কাস্টমাইজ। সো আমি চাইলে হচ্ছে এখান থেকে যে কোনো একটাকে হচ্ছে অ্যাড করতে পারি, ফর এক্সাম্পল নিউ, এই দেখেন নিউ ডকুমেন্ট ওপেন করার জন্য আমার টুলবারটা চলে আসলো। তারপর আমি চাইলে ওপেন, যে ওপেন ফাইল ওপেন করার জন্য যে আইকনটা, সেটা এখানে চলে আসলো। আমি যদি আবার যদি এটাকে যদি টিক চিহ্নটা যদি উঠিয়ে দিই, সেটা আবার চলে গেল। সো এটাকে চাইলে হচ্ছে আমি এইভাবে কাস্টমাইজ করতে পারি। আমি আশা করছি যে জিনিসগুলো বলছি সবাই বুঝতে পারতেছেন বা দেখতে পাচ্ছেন। সো এইভাবে হচ্ছে আমরা কুইক অ্যাক্সেস টুলবারটাকে কাস্টমাইজ করতে পারি। ওকে, সো এটা একদম পুরো ছবি সহ দেয়া আছে কিভাবে আমরা সেটা করতে পারি। সো এখন হচ্ছে ইনার ডিটেলসে চলে যাচ্ছি আমরা। প্রত্যেকটা টুলবারের মধ্যে বা আমার যে রিবন আছে, রিবনের মধ্যে যে টুলবার গুলো আছে বা ট্যাব গুলো আছে, সেগুলোর মধ্যে আমরা আসলে কি কি ধরনের কাজ করতে পারি, বা তার মধ্যে আমাদের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হোম, আমি আসলে মেইন ফোকাসটা রাখতে চাই হচ্ছে হোম টুলবারটার মধ্যে। হোমের মধ্যে আসলে কি কি থাকে। ওকে, সো সেই হোম টুলবারটার মধ্যে হচ্ছে আমরা এই মুহূর্তে কি কি থাকে সেটা দেখতে পাচ্ছি। সো হোম টুলবারের মধ্যে একদম বাম পাশে যেটা ক্লিপবোর্ড অংশ, সো ক্লিপবোর্ডের মধ্যে আমাদের কাট, কপি, পেস্ট, ঠিক আছে, এন্ড ফরম্যাট পেইন্টার, এরকম একটা জিনিস থাকে।
সো এটা দ্বারা হচ্ছে আমি চাইলে কোনো একটা সার্টেন কন্টেন্ট কোনো জায়গা থেকে কাট করে নিয়ে চলে যেতে পারি, কোনো জায়গা থেকে কপি করতে পারি, অন্য কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে সেটা আবার পেস্ট করতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে কাট কপি পেস্টের গল্প বললাম। তারপর হচ্ছে ফরম্যাট পেইন্টার। আচ্ছা, সো আমি যদি চাই কোনো একটা নির্দিষ্ট স্টাইল অন্য একটা অংশের মধ্যে দিতে, তাহলে হচ্ছে আমরা এই ফরম্যাট পেইন্টারটাকে ব্যবহার করতে পারি। সো আমি আবার ডেমনস্ট্রেশনে চলে যাই। ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমাদের সেই ডকুমেন্টটা। সো আমি হোমে চলে গেলাম, খেয়াল করে দেখেন এইটা। ওকে, সো আমি ফর এক্সাম্পল এই জিনিসটুকুকে প্রথমে সিলেক্ট করলাম। ওকে, কার্সর দ্বারা সিলেক্ট করলাম, সাথে সাথে দেখেন আমি চাইলে কাট করতে পারি, এই যে আবার আমি আনডু করতে পারি, কপি করতে পারি, কপি করে আবার পেস্ট করতে পারি। ওকে, আমি আবার সেটাকে আনডু করে দিলাম, কারণ আমার এটা কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে। আর ইম্পর্টেন্টলি এই যে ফরম্যাট পেইন্টার, ফর এক্সাম্পল আমি চাই এই যে এরকম একটা স্টাইল আমার এই অংশটার মধ্যে চলে আসুক, এরকম একটা স্টাইল আমি চাচ্ছি। তাহলে আমি কি করব, এটাকে সিলেক্ট করলাম বা হচ্ছে এখানে কার্সরটা নিয়ে এসে যে ফরম্যাট পেইন্টার এটাকে সিলেক্ট করব, তারপরে এইটুকু যে জায়গাটুকুর মধ্যে হচ্ছে আমি ওইরকম স্টাইলটা চাচ্ছি সেটাকে সিলেক্ট করে দেব। সাথে সাথে দেখেন এটা পজিশন চেঞ্জ হয়ে এখানে চলে আসছে, কেননা এটা এখানে সেন্টার অ্যালাইনমেন্টের মধ্যে আছে। এই টেক্সটটা বোল্ড আছে, এটাও বোল্ড হয়ে গেছে, এটা আন্ডারলাইন্ড আছে, এটা আন্ডারলাইন্ড হয়ে গেছে। তারপর হচ্ছে এটা ফন্ট সাইজ যত ছিল 12, এটা ফন্ট সাইজ তত হয়ে গেছে। এরকম আমি চাইলে হচ্ছে একটা সার্টেন স্টাইল অন্য আরেকটা টেক্সটের মধ্যে সরাসরি নিয়ে চলে আসতে পারি ইউজিং দ্য ফরম্যাট পেইন্টার অপশন। আবার কন্ট্রোল জেড দ্বারা আনডু করে ফেললাম। ওকে, সো আই হোপ ইটস ক্লিয়ার। তারপরে একই রকম ভাবে হচ্ছে এখানে এই অংশের হচ্ছে মূলত হচ্ছে ফন্ট রিলেটেড ব্যাপার স্যাপার, যে আমি চাইলে হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারি। যেমন এইখানে থাকে হচ্ছে ফন্টের নামটা, কোন ফন্টটা ব্যবহার করতে চাচ্ছি আমি, সেটা আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। কত সাইজের হবে আমার যে ডকুমেন্টটা বা এই পার্টিকুলার এরিয়াটুকু কত সাইজের হবে ফন্ট, সেটা নির্ধারণ করতে পারি। টেক্সটটাকে যদি আমি বোল্ড করতে চাই, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই তিনটা জিনিস আমরা এখানে করতে পারি। টেক্সটের মাঝখানে আমি যদি কোনো হরিজন্টাল যদি দিতে চাই, দাগ যদি দিতে চাই, যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাইক থ্রু। ঠিক আছে, সো এই স্ট্রাইক থ্রুতে এখানে দিতে পারি। তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, মানে হচ্ছে অনেকটা যে স্কোয়ার এরিয়ার মতো। ঠিক আছে, বা সাবস্ক্রিপ্ট হচ্ছে কোনো একটা পার্টিকুলার টেক্সট যদি বডি টেক্সটের যদি ছোট হয়, ছোট যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা সেটাকে সাবস্ক্রিপ্ট করি। এছাড়া বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট, ঠিক আছে, যেটা আমরা বললাম যে ওয়ার্ড আর্ট, এই ধরনের ইয়ের মাধ্যমে। তারপরে সেখান থেকে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে টেক্সটটা কিভাবে থাকবে, তার কেস বলতে হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর হচ্ছে সেন্টেন্স কেস, মানে হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের মতো হবে, প্রথম লেটারটা শুধুমাত্র হচ্ছে ক্যাপিটাল, বাকিগুলো সবই স্মল। এরকম বিভিন্ন ধরনের অপশন আমরা এখান থেকে চাইলে ব্যবহার করতে পারি। আর আমি যদি চাই যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেই ফরম্যাটিংটা আছে, ফরম্যাট গুলাকে সব ডিলিট করে দিতে চাই, তাহলে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, এই অপশনটাকে আমরা সিলেক্ট করতে পারি। ওকে, সো হাউ টু চেঞ্জ ফন্ট একদম পুরো এইভাবে দেয়া আছে, আমি এটা ডিটেইলসে যাচ্ছি না। আচ্ছা, ফন্ট সাইজ আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেটা দেয়া হয়েছে। ফন্ট কালার, জাস্ট এগুলো হচ্ছে আপনাদেরকে এই জন্য অ্যাড করে দেয়া, যাতে করে আপনি স্লাইডটা দেখে যাতে এই সবগুলো কাজ করে ফেলতে পারেন, যদি আপনি একদম এর আগে কখনো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কাজ নাও করে থাকেন। ওকে, সো হাইলাইটিং টেক্সট, আমি চাইলে যে কোনো একটা পার্টিকুলার টেক্সটকে হাইলাইট করে ফেলতে পারি। ঠিক আছে, যেটা হচ্ছে ফন্টের নিচেই আছে, এটা হচ্ছে ফন্ট কালার। ঠিক আছে, এটা হচ্ছে টেক্সটের কালার। ঠিক আছে, যেখানে দুইটা কালার আছে, এইটা হচ্ছে আমার টেক্সট কালার, আর এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, মানে আমার টেক্সটের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার কালারটা কি ধরনের হবে সেটা চাইলে হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে এখানে হাইলাইটিং টেক্সট। আর বোল্ড, ইটালিক, আন্ডারলাইনের কথা তো বললাম। তারপরে সেকেন্ড যে অংশটা, আমি এখনো হোম ট্যাবের মধ্যে আছি, ফন্ট রিলেটেড ব্যাপারগুলো বললাম।
ক্লিপবোর্ড রিলেটেড ব্যাপারগুলোর কথা বললাম। এখন আমরা চলে আসি হচ্ছে প্যারাগ্রাফ। ঠিক আছে, সো প্যারাগ্রাফ এরিয়ার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের। একদম প্রথমে দেখেন উপর থেকে, আমরা চাইলে হচ্ছে আমরা সব বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আমরা বুলেট পয়েন্ট ব্যবহার করি। পয়েন্ট আকারে হচ্ছে আমার যে টেক্সটটা আছে পয়েন্ট আকারে প্রকাশ করতে চাই, 1 2 3 4 হতে পারে, সেটা বৃত্তাকার বুলেট পয়েন্ট দ্বারা দিতে পারি। বিভিন্ন ধরনের বুলেট পয়েন্ট আছে, ABCD আছে, বিভিন্ন রকম ভাবে হচ্ছে আমরা একটা লিস্ট আকারে সেটাকে যদি রিপ্রেজেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই জাতীয় লিস্টটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সেটা হতে পারে বুলেটেড লিস্ট, হতে পারে নাম্বারড লিস্ট, হতে পারে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল মিনস ফর এক্সাম্পল 1 এর A, 1 এর B, আবার 2 এর A, 2 এর B, এরকম হায়ারার্কি আছে, মাল্টি লেভেল। ঠিক আছে, সো এরকম ভাবে হচ্ছে আমরা চাইলে লিস্ট তৈরি করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কোন ধরনের লিস্টটা চাই সেটা এখান থেকে চুজ করে নেব। আর নিচের অংশটা হচ্ছে এটাকে আমরা বলেছি অ্যালাইনমেন্ট। এবং মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে 4 ধরনের অ্যালাইনমেন্ট আমরা পাই: লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট এন্ড জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কি একটু ভালোভাবে আমরা জেনে নেই। লেফট অ্যালাইনমেন্ট মানে কি, পুরো টেক্সটটা আমার বাম দিক থেকে একই সমানে থাকবে, মানে একই জায়গা থেকে হচ্ছে লাইনটা শুরু হবে, বাম সাইড থেকে। ঠিক আছে, পেজের বাম সাইড সবার জন্য, সব লাইনের জন্য সমান থাকবে। সেন্টার যদি হয়ে থাকে তাহলে হচ্ছে দুই পাশে ফাঁকা থাকবে, পুরো টেক্সটটা থাকবে হচ্ছে মাঝ বরাবর, পেজের মাঝ বরাবর। প্রত্যেকটা লাইন থাকবে হচ্ছে ওই লাইনের পেজের ওই পার্টিকুলার লাইনের মাঝ বরাবর। ঠিক আছে, রাইট জাস্টিফাইড হচ্ছে ওই লেফটের ঠিক বিপরীত, ডান পাশ থেকে হচ্ছে সবার একই সমান থাকবে। ঠিক আছে, আর জাস্টিফাইড হচ্ছে প্রত্যেকটা লাইন বাম পাশ এবং ডান পাশ সমান থাকবে। ঠিক আছে, সো কোন একটা এই জাস্টিফাইড এর ব্যাপারটা কি সেটা আমি আবার একটু টেক্সটের মাধ্যমে দেখাই। ফর এক্সাম্পল এই টেক্সটটুকু খেয়াল করেন। ঠিক আছে, এটা এই মুহূর্তে আছে হচ্ছে জাস্টিফাইড, মানে বাম পাশ ডান পাশ দুই অংশ সমান। দেখেন যে আমি যখন সিলেক্ট করেছি এবড়ো থেবড়ো কোনো কিছু নাই, বা আচ্ছা আমি আগে লেফট দিয়ে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। তো লেফট, দেখেন এই যে ডান পাশ, সবার বাম পাশ কিন্তু শুরুর যে লাইনটা এই অংশটা সবার জন্য সমান, কিন্তু ডান পাশ কেউ এইখানে এই পর্যায়ে এসে শেষ হয়ে গেছে, কেউ এখানে শেষ হয়েছে। তো যখন সিলেক্ট করেছি দেখেন এক একটা লাইন এক এক পর্যায়ে গিয়ে শেষ হয়ে গিয়েছে। আবার এইটাকে আমি যখন রাইট জাস্টিফাইড করে দিচ্ছি, এখন খেয়াল করে দেখেন সবার ডান পাশটা সেম। ওকে, সরি, আচ্ছা, সো ডান পাশটা সবার হচ্ছে সেম, কিন্তু বাম পাশটা দেখেন এবড়ো থেবড়ো অবস্থা, এক একজন এক একটা জায়গায় হচ্ছে তার লাইনটা শেষ করেছে। এটা যদি সেন্টার যদি করি, খেয়াল করে দেখেন বাম পাশেও সমান নাই, ডান পাশেও সমান নাই, এক পাশেও সমান নাই। ঠিক আছে, কিন্তু তারা প্রত্যেকে পুরো লাইনটার সাপেক্ষে মাঝ বরাবর অবস্থান করতেছে। প্রত্যেকটা লাইন পেজের বা লাইনের সাপেক্ষে মাঝ বরাবর অবস্থান করতেছে। আর এটাকে যখন জাস্টিফাইড দিয়ে দিচ্ছি তখন হচ্ছে দুই পাশই সমান হয়ে আছে। এরকম ভাবে হচ্ছে আমরা চাইলে হচ্ছে পেজটাকে সাজাতে পারি। তারপরে যে বুলেট পয়েন্টের কথা বললাম, ফর এক্সাম্পল আমি এখানে একটা বুলেট পয়েন্ট দেবো। বিভিন্ন ধরনের বুলেট আমার এখানে অ্যাভেলেবেল আছে। ফর এক্সাম্পল আমি এরকম একটা বুলেট দিলাম, ঠিক আছে, এটা লিস্ট হিসেবে সেটা চলে আসলো। এটাকে আমি একটা নাম্বার হিসেবে দেব, ফর এক্সাম্পল 1 2 3 আকারে, সেটা হয়ে গেল 1 2 3। এটাকে আমরা বলতেছি হচ্ছে বুলেটেড লিস্ট। তারপরে সেখানে হতে পারে মাল্টি লেভেল, যেটা বলছিলাম তখন যে 1 এর A 2 এর B, আমরা চাইলে এরকমও করতে পারি। ফর এক্সাম্পল 1.1, ঠিক আছে, সো এইটার সাপেক্ষে, কারণ এখানে যেহেতু আমার কোনো লেভেল ছিল না এই জন্য সেটা হয়ে গেছে এরকম, বাট আমি হচ্ছে চাচ্ছি এটা হবে হচ্ছে আমার মাল্টি লেভেল 1.1 এই টাইপের হবে। এটা আসতেছে না 1.1।
এটা দিয়ে হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে ইট শুড বি এ মাল্টি লেভেল লিস্ট। ঠিক আছে, এখন সে পেয়েছে যে এইটা হচ্ছে 1.1 এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তারপরে আমি যদি আবার যদি লিখি তাহলে কি হলো, নিচ্ছে না কেন, কিছু একটা লিখলাম, তারপর হচ্ছে 1.2 হয়ে গেল। যে কোনো টেক্সট না থাকার কারণে সে মনে করেছে আমি ব্যাক স্পেস দিয়ে চলে যেতে চাচ্ছি, এজন্য নতুন করে নাম্বারিং শুরু করছিল না। সো এইটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল লিস্ট। সো আমরা আবার আগের ইয়েতে চলে যাই। সো এইরকম ভাবে হচ্ছে আমরা চাইলে হচ্ছে এখানে এই চেঞ্জ গুলো করতে পারি। দেন এখানে আরেকটা অপশন আছে হচ্ছে লাইন স্পেসিং। ঠিক আছে, মানে দুইটা লাইনের মধ্যে আমরা কতটুকু গ্যাপ রাখবো। আবার চলে যাই আমি আমার যে টেক্সটটা আছে সেটার মধ্যে। ওকে, সো এই মুহূর্তে আমার এখানে যে স্পেসিংটা আছে খেয়াল করে দেখেন, এই যে লাইন স্পেসিং, এইটা হচ্ছে এই মুহূর্তে 1.0 তে আছে। আমি যদি এটাকে যদি 2.0 যদি করি তাহলে দেখেন চেঞ্জ হয়ে গেল কিরকম। মানে একটা লাইনের সাথে আরেকটা লাইনের মাঝখানে যে গ্যাপটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে লাইন স্পেসিং। আচ্ছা, আমরা চাইলে এটাকে বাড়াতে কমাতে পারি। আচ্ছা, সো ফর এক্সাম্পল যেটা যেরকম ছিল আমি সেরকম ভাবে আমরা রেখে দিলাম। তারপরে এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, মানে পুরো এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারি। ফর এক্সাম্পল আমি যদি চাই এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে, তাহলে পুরো জিনিসটা একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসবে। সেটা কিন্তু টেক্সটের কালার কিন্তু চেঞ্জ হয়নি, টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আর যে টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চাই, ফর এক্সাম্পল ডিসিশন, এটা কালারটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমার এইখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। অন্য একটা কালার দিই, হলুদ একটা কালার দিয়ে দিলাম, তাহলে টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেল। আর এখানে আরেকটা জিনিস আছে হাইলাইট করা। ঠিক আছে, আমি চাইলাম হাইলাইট করব, আমি চাইলাম যে এই টেক্সটটুকুকে আমি হাইলাইট করব। ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার অংশটুকু হচ্ছে আমাদের এই মুহূর্তে হাইলাইটেড আছে। ওকে, সো এরকম ভাবে আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারি। ওকে, তারপরে চলে আসি টেক্সট। এইগুলো এখন আবার বর্ণনা আছে, আমি এই বর্ণনাগুলোতে আর যাচ্ছি না, এইগুলো সব আপনাদের ইয়ের সুবিধার জন্য। আর হচ্ছে বেসিক টুলস। ঠিক আছে, এই যে স্টাইলটা আছে, নরমালি যে স্টাইলটা দেয়া থাকে, আমরা চাইলে যদি সেই স্টাইলটাকে ব্যবহার করতে পারি। খেয়াল করে দেখেন সেটা সাপেক্ষে কিভাবে চেঞ্জটা হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এটা থেকে বের হয়ে চলে আসি। সো আমি চলে আসছি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এটা হচ্ছে আমার নরমাল টেক্সটটা। আমি চাচ্ছি এই অংশটার মধ্যে এইটার মতো একটা স্টাইল দেওয়ার জন্য, এই স্টাইলটা আমি দিতে চাই। খেয়াল করেন আমি এখনো দেই নাই, আমি কার্সরটা জাস্ট নিয়ে আসছি। সো এইটার সাপেক্ষে দিলে আমার এই পার্টিকুলার এরিয়াটুকু, এই যে এখানে একটা স্টাইল বর্ণনা করা আছে যে হেডিংটা এরকম হবে, ফন্টটা এরকম হবে, কালারটা এরকম হবে, এরকম একটা জিনিস বর্ণনা করা আছে। বাট আমি বললাম যে না, এটা দেব না, এরকম একটা স্টাইল দেব। ঠিক আছে, বা এরকম একটা স্টাইল দেব। ঠিক আছে, এখানে অনেকগুলো স্টাইল বর্ণনা আছে, দেখেন এই যে কোনটা কিরকম। এরকম আমি চাইলে হচ্ছে একটা নির্দিষ্ট স্টাইল একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে কোনো ধরনের কাজ না করে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এবং বললাম যে এইটুকু একটা স্টাইল, এইটুকু একটা ভিন্ন স্টাইল, চাইলে আমি সেটা করতে পারি। কোনো ধরনের এখানে কোনো ধরনের চেঞ্জ না করে বা এখানে কোনো ধরনের কষ্ট না করি, এখান থেকে হচ্ছে আমি যে ধরনের স্টাইল গুলো আমার প্রিডিফাইন্ড যে স্টাইল গুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। সো তারপর হচ্ছে ইনসার্ট মিডিয়া বা ইনসার্ট ট্যাব। সো ইনসার্ট ট্যাবটাও খুব গুরুত্বপূর্ণ। ইনসার্ট ট্যাবের আমি যে জিনিসটা ফোকাস করতে চাই সেটা হচ্ছে টেবিল। আমার এখানে টেবিল ছিল। আচ্ছা, সো এই টেবিল আমরা কিভাবে ইনসার্ট করতে পারি। সো ইনসার্ট ট্যাবের মধ্যে চলে আসছি আমি। কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, এই সবগুলো হচ্ছে আমি আসলে এখান থেকে ব্যবহার করতে পারি। সো আমি ফর এক্সাম্পল এখানে শেষে চলে আসলাম, আমি বললাম আমি হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করব। খেয়াল করে দেখেন একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, নতুন একটা পেজ চলে আসছে। ঠিক আছে, আমি বললাম আমার এখানে একটা পেজ ব্রেক লাগবে। ঠিক আছে, দেখেন এই পুরো পেজটা বাদ দিয়ে
সে পরের পেজটা নতুন করে একটা পেজ ওপেন করছে, সেই পেজে চলে আসছে, মানে এটা আমার একটা পেজ ব্রেক হিসেবে চলে আসছে। তারপর আমি বললাম আমার একটা কভার পেজ লাগবে। এখন আমার বিভিন্ন ধরনের কভার পেজের ডিজাইন আছে, আমি চাইলে হচ্ছে একটা কভার পেজের ডিজাইন এখানে নিয়ে নিতে পারি। এই কভার পেজটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, তারপর হচ্ছে আমার অন্য যে টেক্সট আছে সেটা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমি কিচ্ছু করিনি। আমি এখন এখানে চাইলে হচ্ছে লিখতে পারি যে টেক্সটটা কি হবে। আমি এখন যা লিখবো সেই অনুযায়ী হচ্ছে আমার এটা টাইটেলটা তৈরি হয়ে যাবে। এখানে আমার একটা নাম আছে, অথরের নামটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, কোম্পানির নাম হ্যানত্যান চাইলে আমি সেটা দিয়ে দিতে পারি। ওকে, এভাবে আমরা কভার পেজ তৈরি করতে পারি। তারপর হচ্ছে টেবিল। ওকে, সো এই যে টেবিল আমি চাইলেই হচ্ছে এখান থেকে কত বড়, মানে কতগুলা রো কতগুলা কলাম নিয়ে আমার টেবিলটা তৈরি হবে সেটা আমি হচ্ছে এখান থেকে তৈরি করে নিতে পারি। আমার একটা টেবিল এখান থেকে তৈরি হয়ে গেল। তারপর সেখান থেকে স্টাইলটা কি ধরনের হবে, বিভিন্ন ধরনের স্টাইল দেয়া আছে। আচ্ছা, আমি চাইলেই একটা প্রিডিফাইন্ড স্টাইল এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। সো সাথে সাথেই সেটা সেই স্টাইলটা এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা চাইলেই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বিভিন্ন ধরনের টেবিল বা বিভিন্ন ধরনের পিকচার ইনসার্ট করতে পারি। পিকচার আমি যদি চাই যে হ্যাঁ আমার ডকুমেন্ট যেটা আছে, ডকুমেন্ট থেকে একটা ইমেজ এখানে ইনসার্ট হবে, সেটা ইনসার্ট করতে পারি। ইনসার্ট করার পরে সেটার মধ্যে আবার বিভিন্ন ধরনের যে ফরম্যাট টুলটার কথা বলেছিলাম, দেখেন এই ইমেজটার সাপেক্ষে বিভিন্ন ধরনের টুল এখানে চলে আসছে। যে এখানে যদি কোনো ব্যাকগ্রাউন্ড যদি থেকে থাকে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, আর পরবর্তীতে হচ্ছে এটার সাইজ আমি রিসাইজ করতে পারি, ক্রপ করতে পারি। ঠিক আছে, এটা শ্যাডো করে ফেলতে পারি, বিভিন্ন ধরনের এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারি। তারপর হচ্ছে হেডার ফুটার। ঠিক আছে, সো হেডার ফুটার তো আমরা এখানে ব্যবহার করেছি অলরেডি। আমার এই টেক্সটের মধ্যে একটা হেডার আছে, এই যে দেখেন এই অংশটা হচ্ছে আমার এখানে হেডার অংশ। ঠিক আছে, সিমিলারলি নিচে ফুটার আছে। ফুটারে চাইলে আমি এখানে কিছু লিখতে পারি, ফর এক্সাম্পল লিখলাম জগন্নাথ ইউনিভার্সিটি। ঠিক আছে, এবং বললাম যে এটা হয়ে যাবে কি সেন্টার্ড হয়ে গেল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন এই যে জগন্নাথ ইউনিভার্সিটিটা আমার এখন প্রত্যেক পেজের নিচে চলে আসছে। হেডার ফুটার আমি যাই অ্যাড করব প্রত্যেক পেজের মধ্যেই থাকবে। ঠিক আছে, যেমন দেখেন এই যে এটা আমার হেডারের মধ্যে আছে, এই কারণেই শুধুমাত্র এটা প্রত্যেক পেজের মধ্যেই কমনলি আছে। ঠিক আছে, এটা হেডার হওয়ার কারণে। এইভাবে আমি প্রত্যেক পেজের মধ্যে হেডার ফুটার অ্যাড করতে পারি, পেজ নাম্বার অ্যাড করতে পারি। আমার এটার মধ্যে পেজ নাম্বার মনে হয় অ্যাড করা আছে, না পেজ নাম্বার অ্যাড করা নাই। সো পেজ নাম্বারটা অ্যাড করি। ফর এক্সাম্পল পেজ নাম্বার অ্যাড করা বিভিন্ন স্টাইল আছে, খেয়াল করেন কোন জায়গার মধ্যে আমি অ্যাড করব। টপের মধ্যে অ্যাড করব, না বটমের মধ্যে অ্যাড করব, নাকি মার্জিনের মধ্যে অ্যাড করব। ঠিক আছে, কারেন্ট পজিশন কোন জায়গায় আছে সেখানে আমি অ্যাড করতে পারি। খেয়াল করে দেখেন টপ অফ দ্য পেজ। ঠিক আছে, সো ফর এক্সাম্পল আমি এটা ব্যবহার করলাম। সো এইটার সাপেক্ষে এই যে আমার প্রত্যেকটা পেজের মধ্যে পেজ নাম্বারটা চলে আসছে, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4, এরকম ভাবে পেজ নাম্বারটা চলে আসছে। সো এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি হচ্ছে ইনসার্ট ট্যাব থেকে। ঠিক আছে, টেক্সট বক্স। ঠিক আছে, টেক্সট বক্স মানে হচ্ছে আপনি যদি নতুন করে কোনো একটা কিছু যদি লিখতে চান, ঠিক আছে, যেটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে মুভ করবেন, আপনি এমন একটা কিছু অ্যাড করবেন আবার সেটাকে মুভও করতে চান, প্রয়োজন অনুযায়ী মুভ করার জন্য তখন আমরা ব্যবহার করি হচ্ছে টেক্সট বক্স। তো তারপরে চলে আসি হচ্ছে আমি যে জিনিসটা দিয়ে হচ্ছে আসলে ইয়ে করতে চাই, রেফারেন্সেস। আমি এটা নিয়ে এই মুহূর্তে আর বেশি কনসার্ন হতে চাই না। এখন চলে আসতে যাচ্ছে রিভিউ এন্ড এডিট। ঠিক আছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। দুইটা জিনিসের কথা বলেছিলাম এখানে। রিভিউ এন্ড এডিটের মধ্যে আমরা একটা পাই হচ্ছে স্পেলিং এন্ড গ্রামার, আর আরেকটা বলেছিলাম হচ্ছে ট্র্যাক চেঞ্জেস। আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে শো কমেন্ট বা নিউ কমেন্ট। এই তিনটা জিনিস আমি এখন আপনাদেরকে দেখাতে চাই। তো চলে যাই হচ্ছে রিভিউ। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখেন আমার এখানে অলরেডি স্পেল চেকিংটা এনেবল করা আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা, এই সিম্পোজিয়াম বানানটা আমি একটু ভুল করে ফেলি, মানে ইচ্ছাকৃতভাবে আই একটা অ্যাড করে দিলাম। খেয়াল করেন এটার নিচে কিন্তু একটা দাগ চলে আসছে, সবাই দেখতে পাচ্ছেন আশা করি, লাল কালারের একটা দাগ চলে আসছে।
লাল কালারের দাগটা আসার কারণ আমি যদি এটা রাইট বাটন ক্লিক করি সে আমাকে এটার সঠিক স্পেলিংটা দিয়ে দিচ্ছে সিম্পোজিয়াম, ঠিক আছে। তার কারণ আমার এখানে হচ্ছে স্পেলিং এন্ড গ্রামার এটা এনেবল করা আছে। আমি এটা ক্লিক করি, এখানে খেয়াল করে দেখেন যেই যে জায়গাগুলোতে ভুল আছে সে আমাকে সাজেশন দিচ্ছে যে যেহেতু এটা একজনের নাম, ঠিক আছে, নাম হওয়ার কারণে এই নামটা কিন্তু ডিকশনারিতে নাই বা এটা অ্যাকচুয়ালি সঠিক কোনো ওয়ার্ড হিসেবে সে ট্রিট করতে পারছে না, যার জন্য সে আমাকে বলতেছে এটাকে মনে হয় কোনো এরর আছে, গ্রামাটিক্যাল কোনো এরর আছে হয়তো, বা স্পেলিং কোনো এরর আছে, ঠিক আছে, এই জন্য সে আমাকে সাজেশন দিচ্ছে। বাট আমার যদি এটা যদি এনেবল করা যদি না থাকতো আমি কিন্তু এই সাজেশনটা পেতাম না, ঠিক আছে। সো ফর এক্সাম্পল এটা তো স্পেলিং এর কথা বললাম, এখন খেয়াল করে দেখেন all the EXCO member present revisited, আমি ফর এক্সাম্পল এম ইজ আর কিছু একটা বাদ দিয়ে দেই, অ্যাড্রেসড আছে তো অ্যাড্রেসিং, আমি এরকম একটা কিছু দিয়ে দিলাম, ঠিক আছে। সো এইটা সে ইয়ে করতে পারে নাই, বাট নর্মালি হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেকস গুলো হচ্ছে সে তখন আমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করে, বাট এটার মধ্যে সম্ভবত সেটা এনেবল করা নাই। সো এই জন্য হচ্ছে এটাকে বাদ দিয়ে দেই, আমাদেরকে কোনো সাজেশন কি দেয়, যে আমার এখানে কোনো সাজেশন আছে কি, স্পেলিং না, এখানে শুধু স্পেলিংটা আছে, আচ্ছা গ্রামাটিক্যাল ইয়েটা আমার এখানে নাই। সো কোনোটাতে হচ্ছে যেটার মধ্যে হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক্সটাও এডিট করার অপশন আছে, সেই হচ্ছে তখন গ্রামাটিক্যাল মিস্টেক্সটাও আমাদেরকে কারেকশন করে দেয়। যেমন আমি অলরেডি এখানে দুইটা গ্রামাটিক্যাল মিস্টেক্স করে ইয়ে করার চেষ্টা করলাম, বাট আনফরচুনেটলি এটার মধ্যে সেই সাপোর্টটা নেই, শুধু স্পেলিংটা আছে, ঠিক আছে। বাট আমি এখন যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে কমেন্ট, ফর এক্সাম্পল আপনি যেটা বলেছিলাম যে একাধিক জন এটার মধ্যে কাজ করছে, বা আপনি কোন একটা ডকুমেন্ট আপনার সুপারভাইজারকে পাঠালেন বা আপনার স্যারের কাছে পাঠালেন কমেন্টের জন্য, সো সে চাইলে হচ্ছে এখানে কোন একটা কমেন্ট করতে পারবে, নিউ কমেন্ট দিয়ে এইখানে তখন একটা কমেন্ট চলে আসবে, ফর এক্সাম্পল ইউ নিড টু চেঞ্জ দিস লাইন, এরকম একটা কমেন্ট হচ্ছে আমি এখানে করলাম, ঠিক আছে। সেই সাপেক্ষে হচ্ছে আমার এই ডকুমেন্টের মধ্যে খেয়াল করে দেখেন একটা কমেন্ট চলে আসছে, ঠিক আছে, এবং আমি যখন যার কাছে এই ডকুমেন্টটা পাঠাবো সে কিন্তু এই কমেন্টটা তখন দেখতে পাবে, ওকে। এরকম ভাবে আমি চাইলে কমেন্ট করতে পারবো, আবার যদি চাই যে এই কমেন্টটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে, চাইলে এই কমেন্টটাকে হচ্ছে আমি তখন ডিলিটও করে দিতে পারি, তখন আবার সেটা থাকবে না, ওকে। এরকম ভাবে হচ্ছে আমার কমেন্টটাকে আমি চাইলে ডিলিট করতে পারি, নতুন কমেন্ট অ্যাড করতে পারি, বা কেউ যদি কমেন্ট যদি করে সে অনুযায়ী আমার টেক্সটটাকে এডিটও করতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটার কথা বলেছিলাম সেটা হচ্ছে ট্র্যাক চেঞ্জেস, ঠিক আছে, এই যে আমি এটা এনেবল করে দিলাম ট্র্যাক চেঞ্জেস, ঠিক আছে। সো সেই সাপেক্ষে আমি যদি এইখানে যদি কোনো কারেকশন যদি করি, ঠিক আছে, সো ফর এক্সাম্পল আমি এখন এখানে কোনো একটা কারেকশন করব, এটা অ্যাকচুয়ালি আমার ডকুমেন্ট, যার জন্য এখানে আমি যদি কারেকশন যদি করি তাহলে সেই জিনিসটা আসলে পাওয়া যাবে না, অন্য আরেকজনের একটা ডকুমেন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো সেটা করাটা পসিবল হবে, বাট লেটস ট্রাই। এই যে আসছে, সরি, সো পাওয়া যাচ্ছে, দিস ইজ এ নিউ লাইন এডেড ইন দিস পেজ, ঠিক আছে। খেয়াল করে দেখেন এই জিনিসটা হচ্ছে এখন অন্য আরেকজনের কাছে যদি পাঠানো হয়, ঠিক আছে, সে তখন দেখতে পাবে কিভাবে, আমার কাছে কি আছে এরকম, আনফরচুনেটলি নেই মনে হয়,
আচ্ছা, জাস্ট মিনিট, আমি ইমেল থেকে আপনাদেরকে দিচ্ছি। আমি এই জিনিসটা দেখাতে চাই যাতে করে আপনারা এটা ব্যবহার করতে পারেন। ওকে, সো আমার মনে হয় পেয়েছি একটা, আমি এটাকে ডাউনলোড করে নিই। খেয়াল করে দেখেন, আমি আমার স্যারকে পাঠিয়েছিলাম একটা ডকুমেন্ট, উনি সেটাকে কারেকশন করে আমাকে পাঠিয়েছে। তো সবাই আশা করি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই তো? এখানে খেয়াল করে দেখেন, নরমালি যদি চেকিংটা যদি এনেবল করা থাকে, তাহলে আমার এখানে যদি কোনো কারেকশন যদি কেউ করে থাকে, তাহলে এরকম একটা জিনিস আমি দেখতে পাবো। এবং এটাকে যদি আমি এক্সপান্ড করি বা ক্লিক যদি করি, তাহলে দেখা যাবে যে এইরকম একটা জিনিস চলে আসছে যে আমার এখানে এরকম একটা জিনিস ছিল, ওইটাকে চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, সো আমি এই ট্র্যাকটাকে যে চেঞ্জটা হয়েছে সেটাকে ট্র্যাক করতে পারবো, এবং উনি এটাকে কেটে দিয়েছেন বা পরের লাইনে নিয়ে আসছেন, এরকম একটা চেঞ্জ উনি করেছেন। সো সেটা আমি দেখতে পাচ্ছি। আমি চাইলে এটাকে অ্যাকসেপ্ট করতে পারি অথবা রিজেক্ট করতে পারি, সেটা পরে আসতেছি। এরকম আরো আছে, খেয়াল করে দেখেন এইখানে আছে। সো এটাকে আমি এক্সপান্ড করলাম, দেখেন এখানে প্রচুর কারেকশন উনি করেছেন, ঠিক আছে? সো আমার এখানে ছিল ইন দ্য মিটিং, উনি এটাকে কেটে দিয়েছেন, উনি দি শব্দটা অ্যাড করেছেন, বা এইখানে আরো কারেকশন আছে, উনি ইডি অ্যাড করেছেন, তারপর হচ্ছে এখানে কিছু শব্দ অ্যাড করেছেন, এরকম প্রচুর জায়গায় উনি কারেকশন করেছেন। প্রত্যেকটা কারেকশনকে আমি দেখতে পাচ্ছি। আমার যে টেক্সট গুলো ছিল, যেগুলো উনি কেটে দিয়েছেন, এগুলো এখন মাঝখানে স্ট্রাইক থ্রু হয়ে আছে, মানে এখন কাটা। আর উনি যেগুলো লিখেছেন সেগুলো আন্ডারলাইন হয়ে আছে, ঠিক আছে? এরকম ভাবে পুরো টেক্সটের মধ্যে প্রচুর পরিমাণ কারেকশন, আশা করি সবাই দেখতে পাচ্ছি। সো আমি যদি চাই যে এই পার্টিকুলার চেঞ্জটুকু আমি অ্যাকসেপ্ট করব, ঠিক আছে, যে এই পার্টিকুলার চেঞ্জটুকু আমি অ্যাকসেপ্ট করব, তাহলে হচ্ছে এই অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্ট এন্ড মুভ টু নেক্সট, মানে এইটাকে আমি অ্যাকসেপ্ট করতেছি। খেয়াল করে দেখেন, এই টেক্সটটুকুর যে চেঞ্জটুকু ছিল সেটা অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এটা আর মানে পরবর্তীতে আমরা যখন ট্র্যাকিং যখন স্টপ করে দেব, সেটা আর দেখাবে না। খেয়াল করে দেখেন, এইটাকে আমি রিজেক্ট করতে চাই, উনি যে চেঞ্জটা করেছে, ঠিক আছে, ওইটাকে আমি অ্যাকসেপ্ট করেছি, বাট এইটাকে আমি রিজেক্ট করতে চাই। এখানে আমার এখানে কি ছিল, ইন দ্য মিটিং ছিল, বাট এটাকে উনি করে দিয়েছেন দি। আমি এখন এটাকে ওনার চেঞ্জটাকে রিজেক্ট করব, রিজেক্ট এন্ড মুভ টু দ্য নেক্সট। খেয়াল করে দেখেন, এইখানে এখন চলে আসছে কোথায়, এই যে ইন দ্য মিটিং, এটা যে উনি করেছে সেটাকে আমি হচ্ছে রিজেক্ট করে দিলাম, ঠিক আছে? এই চেঞ্জটুকু এখন সরি, এইটাকে কোনটা রিজেক্ট করেছে, রিজেক্ট এন্ড মুভ টু দ্য নেক্সট। আমার কোনটা রিজেক্ট হয়েছে এই মুহূর্তে, কার্সর তো এখানে আছে নাকি, রিজেক্ট এন্ড মুভ টু দ্য নেক্সট। হ্যাঁ, এটাকে আমি রিজেক্ট করে দিয়েছি। খেয়াল করে দেখেন যে ইন দ্য মিটিং, ঠিক আছে, এটা চলে আসছে। তারপরে এই যে চেঞ্জটা আছে, এখন নিচে পরেরটাতে আমি কি রাখবো না রাখবো না, রিজেক্ট, আমি এটাও রিজেক্ট করে দিলাম, ঠিক আছে? আবার এখানে চলে আসছে এই যে ইন দ্য মিটিং দ্য ডেট, এটা কিন্তু ওনার চেঞ্জটাকে আমি রিজেক্ট করে দিয়েছি, আমার যে অ্যাকচুয়াল কন্টেন্ট ছিল সেটাকে আমি কিন্তু রেখে দিয়েছি। সো আমি চাইলে হচ্ছে এইভাবে ট্র্যাক রাখতে পারি, যদি একাধিক পার্সন যদি কোনো কাজ করে থাকে, এবং ফাইনালি যদি আমি প্রুফ রিড যদি করতে যাই, বা আমি যদি চাই যে কে কি চেঞ্জ করলো, কারটাকে রাখবো কারটাকে রাখবো না, সেটাও আমি করতে পারি এই ট্র্যাক চেঞ্জের মাধ্যমে। এন্ড ফাইনালি আমি চাইলে হচ্ছে এখান থেকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করে তারপর হচ্ছে স্টপ ট্র্যাকিং, ঠিক আছে? তাহলে আর আমার টেক্সটের মধ্যে দেখেন আর কোনো বাম পাশে আর কোনো দাগ নেই, সব এগুলো অ্যাকসেপ্ট হয়ে গেছে বা রিজেক্ট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমি ট্র্যাকিংটা করতে পারি। আচ্ছা, তো এই ট্র্যাকিংটা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদের জানতে হবে, এই কারণে হচ্ছে এগুলো এত রিগোরাসলি আমি দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তারপরে এখানে আরো একটা জিনিস আমি দেখানোর চিন্তা করেছিলাম, যেহেতু পেজ লেআউট, রাইট? ওকে, সো পেজের মার্জিন আমরা কিভাবে কমাতে বাড়াতে পারি, খেয়াল করে দেখেন, পেজ আমার একটা নরমাল মার্জিনের মধ্যে আছে, এটাকে আমি যদি করি ওয়াইড, মানে অনেক বড়, মার্জিনটা অনেক বড় হবে, দেখেন এটা করলে কি হয়ে যায়, দুই পাশে প্রচুর জায়গা চলে আসছে, ঠিক আছে?
দুই পাশে প্রচুর জায়গা চলে আসছে, কিন্তু মাঝখানে কন্টেন্টের জন্য অনেক ছোট হয়ে গেছে। মার্জিন এটাকে আমি যদি ন্যারো যদি করে দেই, বিপরীত ব্যাপারটা, দুই পাশ অনেক ছোট হয়ে গেছে, টেক্সটের জন্য অনেকটুকু জায়গা পাওয়া গেছে। সো আমরা আমাদের ডকুমেন্টের সাইজ অনুযায়ী বিভিন্ন সময় এটার মার্জিনটাকে কম বেশি করে থাকি। ওরিয়েন্টেশন, যেটা হচ্ছে দুই ধরনের ওরিয়েন্টেশন হয়ে থাকে, একটা হচ্ছে পোর্ট্রেট মানে লম্বালম্বি, আর একটা হচ্ছে আড়াআড়ি যেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। সো আমি যদি চাই যে আমার এই পেজটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে, খেয়াল করে দেখেন আমার এখন এই কন্টেন্টটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে, ঠিক আছে, পুরো কন্টেন্টটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে। বাট আমরা চাইলে এই পুরাটা না করে শুধুমাত্র একটা পার্টিকুলার অংশকেও কিন্তু ল্যান্ডস্কেপ করতে পারি। এটা আমাকে একটু দেখতে হবে, এটা সম্ভবত একটা পেজ ব্রেক দিয়ে হচ্ছে করতে হবে, এটা দিয়ে আমার একটা ব্রেক দিতে হবে আগে, পেজ ব্রেক দিয়ে, সরি কোন জায়গায় আসছে, তারপরে হচ্ছে সাইজ না ওরিয়েন্টেশন, এটাকে আমি পোর্ট্রেট করতে পারি, বাট এটা এই মুহূর্তে পুরোটাই হয়ে গেছে। ওকে, সো এই অংশটুকু শুধু আমাদের যদি করি, দেখেন এই অংশটুকু শুধুমাত্র আমার এখন ল্যান্ডস্কেপ হয়েছে, কারণ এখানে আমি পেজ ব্রেক দিয়ে দিয়েছি। সো এইটুকু হয়ে গেছে আমাদের পোর্ট্রেট, এইটুকু আছে পোর্ট্রেট অংশে, আর এর উপরের অংশটুকু দেখেন দেখা যাচ্ছে পেজের অংশটুকু চেঞ্জ হয়ে গেছে, এটুকু আছে হচ্ছে ল্যান্ডস্কেপ অংশে। সো এইভাবে হচ্ছে আমরা চাইলে হচ্ছে বিভিন্ন ওরিয়েন্টেশন করতে পারি। তারপরে সেখানে টেক্সট হতে পারে, নরমালি আমরা লিখিত হচ্ছে বা এখানে যে টেক্সটটা লিখেছি সেটা হচ্ছে 1 কলাম, ওকে, বাট আমি চাইলে এই টেক্সটটাকে আমি করে ফেলতে পারি হচ্ছে 2 কলাম। খেয়াল করেন অনেকগুলা কলাম করা যায়, 3 কলামে ইভেন করা যায়, আমি এটাকে করলাম ফর এক্সাম্পল 2 কলাম। খেয়াল করে দেখেন আমার এটা এখন 2টা কলামে চলে আসছে, এজেন্ডা 1, এজেন্ডা 2, এজেন্ডা 3, এইভাবে একটা অংশ শেষ হয়েছে, তারপরে আবার এজেন্ডা 4, এজেন্ডা 5 ডান পাশ থেকে শুরু হয়েছে। সো এটা হচ্ছে 2 কলাম টেক্সট, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা রিসার্চ পেপারের মধ্যে সাধারণত দেখে থাকি। সো এইভাবে আমরা চাইলে আসলে অনেক কিছুই আমার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ফরম্যাটিং করতে পারি। সো মোটামুটি আমি এখানে হচ্ছে আজকে এটা শেষ করতে চাই, বাকি যে অংশটুকু আছে অ্যাকচুয়ালি আপনাদের জানা বা এগুলো আমরা দেখলেই হচ্ছে পারবো, এই কারণে হচ্ছে আমি এগুলো আসলে আর ডিটেলসে যাচ্ছি না। লেআউটের কথা আমি বলেছি, ইনসারশন পয়েন্ট, সিলেক্টিং টেক্সট, কাট কপি পেস্ট, এই জিনিসগুলো হচ্ছে আপনারা জানেন বা না জানলেও এই প্রেজেন্টেশন স্লাইডটা দেখলে আমরা সেগুলো পারবো, এই জন্য এটা ডিটেলস আমি আর যাচ্ছি না। ওকে, নতুন করে ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয়, সেভ কিভাবে করতে হয়, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে দেয়া আছে, বাট এগুলো আপনারা পারবেন। আর নতুন যে মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সন গুলো আসছে সেখানে হচ্ছে সেভ করার বিভিন্ন অপশন আছে, যেমন আমরা তো নরমালি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ফরম্যাটে হচ্ছে সেভ করে থাকি, বাট আমরা চাইলে সেটাকে পিডিএফ, এক্সপিএস বিভিন্ন ফরম্যাটে হচ্ছে চাইলে সেটাকে সেভ করতে পারি। সো সেগুলো এখানে দেখানো আছে। সো আশা করি এই যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ব্রিফটা দেয়া হলো সেটা যতটুকু দেখানো হয়েছে বুঝতে পেরেছি সবাই। এরপরে যদি কোনো কোয়েশ্চেন বা কমেন্ট যদি থাকে, আমি আজকে নেব না এই কারণে যে এটা আগে সবাই একটু বাসায় ট্রাই করব জিনিসগুলো যেগুলো দেখানোর চেষ্টা করেছি। যদি কোনো কাজ করতে গিয়ে যদি প্রবলেম ফেস করি তাহলে নেক্সট ক্লাসে শুরুতে আমরা সেগুলো দেখার চেষ্টা করব, বা কি প্রবলেম হয়েছে, কেন প্রবলেম হয়েছে সেগুলো দেখার চেষ্টা করব। তারপরে হচ্ছে এক্সেল নিয়ে ডিসকাশন শুরু করব। আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে ডিসকাশন অন এক্সেল।